আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন ইতিমধ্যেই পাবলিশড হয়ে গেছে। তোমাদের আগামী মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নো স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের জন্য ইতিমধ্যেই রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস এবং সমাজকর্ম তৃতীয় এবং চতুর্থ পত্রের সাজেশন তৈরি করা হয়েছে এবং এই সাজেশনগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি দিচ্ছি এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এখানে দেওয়া আছে। আর বাংলা বিষয়ের সাজেশনটা আজকে আমি তোমাদেরকে ফ্রি এখানে দিয়ে দিচ্ছি ইউটিউবে। আশা করি শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে এবং সাজেশনটা এখান থেকেই কালেক্ট করে নিবে। অর্থাৎ জাতীয় ভাষা বাংলা 13-1001 এই কোর্সের সাজেশনটা, পূর্ণাঙ্গ সাজেশনটা আজকেই দিয়ে দিচ্ছি এখানে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত বছর আমি যে বাংলা সাজেশনটা করেছিলাম ওখান থেকে 80% কমন ছিল আমার সাজেশন থেকে মোটামুটি। তো তোমাদের জন্য এই মেসেজটা রইল। আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা এখানে দেওয়া আছে, ফেসবুক পেজের নাম্বারটাও দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা বিষয়ের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্য ক বিভাগের জন্য মূল টেক্সট বই যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই মূল টেক্সট বইটা ভালো করে পড়ার চেষ্টা করবে। বাংলা বিষয়ে প্রশ্নের বৈচিত্র্য বেশি, তাই সর্বাধিক কমন চাইলে বেশি বেশি পড়তে হবে। কারণ কি, মূল টেক্সট বইটা কেন বললাম, যেমন কবিতা থেকে অনেক সময় কবিতার 2টা লাইন উল্লেখ করে খ বিভাগে বলে দেয় যে এটা ব্যাখ্যা করো। তো এটা আসলে সাজেশন আকারে দেওয়া সম্ভব নয়, কারণ কোন কবিতার কোন 2 লাইন দিবে এটা মানে কমন দেওয়াটা সো টাফ, যেটা সত্য কথা। হ্যাঁ, এই জন্য অনেক বেশি পড়তে হবে খ বিভাগের জন্য। আর যদি তোমার গল্পটা বা প্রবন্ধটা বা কবিতাগুলো পড়া থাকে তাহলে সহজেই তুমি এই যে কোনো একটা বাক্য বা যে কোনো 2টা লাইন যদি তুলে দিয়ে বলে ব্যাখ্যা করতো, এটা তোমরা করতে পারবে। এই জন্য আমি বারবার বলি যে মূল টেক্সট বই ভালো করে পড়ার চেষ্টা করবে, তাহলে সবচেয়ে বেশি উত্তর করতে পারবে এবং ভালো লিখতে পারবে। তো যাই হোক, প্রথমে তোমাদেরকে আমি ক বিভাগের প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। ক বিভাগের যে আছে এগুলো থেকে অবশ্যই কমন পড়বে, তবে এর বাইরেও অনেক পড়তে হবে, প্রচুর পড়তে হবে। যদি তোমরা 10টা কমন চাও তাহলে অনেক বেশি পড়তে হবে, বিশেষ করে মূল টেক্সট বই পড়তে হবে, নয়তো এখানে 10টা কমন পাওয়াটা সো টাফ, বাংলা বিষয়ে সো টাফ। তো যাই হোক, আমি এখানে কিছু কমন প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আত্মবিলাপ কবিতায় কবি কালসিদ্ধ জলতলে কি ফেলেছেন? উত্তর মূল্যবান সময়। 2 ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? উত্তর বিদ্যুৎ বা বিজলি। 3 আত্মবিলাপ কবিতায় কবি কার ছলনায় বলেছেন? উত্তর আশার ছলনায়। 4 আত্মবিলাপ কবিতায় কবির দিন দিন কি ফুরিয়ে যায়? উত্তর আয়ু ও বল। তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা, তাহলে আশা করি এগুলো পরে ইনবক্স থেকে পড়তে পারবা। ঐক্যদান শব্দের অর্থ কি? সম্মিলিত সুর। ঐক্যদান কবিতায় কবি কার উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে? উত্তর নবীন কবি। ঐক্যদান কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর জন্মদিনে। ঐক্যদান কবিতায় কবি বিপুলা পৃথিবী বলতে কি বুঝিয়েছেন? উত্তর বিশাল প্রশস্ত পৃথিবী। চৈতি হাওয়া কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছেন? উত্তর প্রিয়ার স্মৃতিচারণ করেছেন। 10 চৈতি হাওয়া কবিতায় বউ কথা কও পাখি কোথায় বসে ডাকত? উত্তর হিজল গাছের ডালে বসে। চৈতি হাওয়া কবিতায় কবি কার খোপায় ফুল গুজে দিতেন? উত্তর প্রিয়ার। বনলতা সেন কবিতায় কবি 1000 বছর ধরে কোথায় পথ হাঁটছেন? উত্তর পৃথিবীর পথে। তোমরা প্রত্যেকটা পৃষ্ঠার স্ক্রিনশট নিয়ে নিবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবগুলো পৃষ্ঠা আমি আসলে পড়তে পারবো না, পড়লে অনেক সময় লেগে যাবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সবগুলো পেজ দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট উঠায় নাও, তাহলে ভালো হবে। স্ক্রিনশট উঠে নাও, তাহলে পরে পড়তে পারবে। আমি এগুলো পড়তেছি না, নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা এবং স্ক্রিনশট থেকে পরে পড়বা, অথবা পুশ করে তোমরা পড়তে পারো, ভিডিওটা পুশ করে তারপরে এখানে পড়তে পারো। টেকচাঁদি বাংলা কি? প্রচলিত কথ্য বাংলার ভাষা, কথ্য বাংলা ভাষা। স্ক্রিনশট নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিচ্ছি, শুধু এগুলো পড়লেই কিন্তু হবে না। আমি বারবার বলতেছি এগুলো পড়লেই হবে না,
এগুলোতে হয়তো 4টা 5টা কমন থাকতে পারে, কিন্তু এর পাশাপাশি তোমাদেরকে অবশ্যই মেইন বই থেকে কবিতা, প্রবন্ধ এবং গল্পগুলো খুব ভালোভাবে পড়তে হবে, নয়তো কিন্তু কমন পাবে না। কমন চাইলে, কারণ প্রবন্ধের ভিতর থেকে কত শত প্রশ্ন হয়, সব প্রশ্ন তো আসলে এই সাজেশনে দেওয়া সম্ভব নয়। তাই আমি বলবো, তোমরা যদি তোমাদের গাইড বই থাকে তাহলে গাইড বই থেকেও পড়তে পারো, আর মেইন বই থাকলে অবশ্যই মেইন বইয়ের প্রবন্ধ বা গল্প বা কবিতাগুলো খুব ভালোভাবে পড়ে নিবা, তাহলে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা উত্তর করতে পারবা। রাজবন্দের জবানবন্দি প্রবন্ধের লেখককে কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে? উত্তর, রাজদ্রোহীর অভিযোগে। রাজবন্দের জবানবন্দি প্রবন্ধের লেখকের পক্ষে কে আছেন? উত্তর, সত্য সুন্দর মহান সৃষ্টিকর্তা। রাজবন্দের জবানবন্দি প্রবন্ধের মধ্যে কবির আত্মা কেমন? উত্তর, সত্যদ্রষ্টা ঋষির মতো। রাজবন্দের জবানবন্দি প্রবন্ধটি লেখক কোথায় বসে রচনা করেন? উত্তর, জেলখানায় বসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি আবার বলছি স্ক্রিনশট নিয়ে নাও, যাতে পরে পড়তে পারো, অথবা ভিডিওটা পুশ করে পড়তে পারো। রুই মাছা গল্পে খেন্তির মায়ের নাম কি? উত্তর, অন্নপূর্ণা। খেন্তি কোন রোগে মারা যায়? উত্তর, বসন্ত। খেন্তির মৃত্যুর জন্য কে বা কারা দায়ী? উত্তর, তৎকালীন সমাজের কুসংস্কার। রুই মাছা গল্পে মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি? উত্তর, দুর্গা। তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা, যাতে পরে পড়তে পারো। সবগুলো প্রশ্ন আসলে আমার পক্ষে পড়া সম্ভব নয়, সবগুলো যদি পড়ি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক তোমাদের ধৈর্য চ্যুতি ঘটবে। তাই আমি চাই না যে এটা পড়ে তোমাদের ধৈর্য চ্যুতি ঘটক। তাই আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি, প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি টোটাল ক বিভাগের সম্ভবত ৭৯টা প্রশ্ন দিচ্ছি। এই ৭৯টা প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়বে এবং অবশ্যই মেইন বই পড়বা, তাহলে আশা করি তোমাদের কমন পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পত্রগর্ভ। এটা মনে রাখবা। পত্র শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে চিহ্ন বা স্মারক। কাকে বাংলা সাধু গদ্য রীতির জনক মনে করা হয়? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। যে ভাষা রীতিতে আমরা সবসময় কথাবার্তা বলি তাকে কি ভাষা বলে? উত্তর, চলিত ভাষা। গুরুচণ্ডালী দোষ কি? উত্তর, সাধু ও চলিত রীতির মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলা হয়। আর সত্যবিধান কাকে বলে? যে বিধান অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত শব্দের বানানে স ব্যবহৃত হয় সে বিধানকে সত্যবিধান বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসতে পারে নত্যবিধান কি? তাহলে একই উত্তর, যে বিধান অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য ব্যবহৃত হয় সে বিধানকে নত্যবিধান বলে। নিম্নোক্ত শব্দগুলোর শুদ্ধ রূপ লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি প্রায় 15-20টা শব্দ দিচ্ছি। তোমাদের কিন্তু বই থেকে আরো অনেক অনেক যত বইয়ে যত শব্দ আছে, তোমাদের গাইড বই দেখবা এই শুদ্ধ রূপ লেখার জন্য অনেকগুলো শব্দ দেওয়া আছে, প্রায় 100-র মতো শব্দ দেওয়া আছে তোমাদের গাইড বই, যে কোনো গাইড বই দেওয়া থাকবে। অথবা তোমরা যদি বাংলা এই ভাষার জন্য যদি কোনো ব্যাকরণ গ্রন্থ কিনে দেখো তাহলে সেখানে থাকবে। এই শব্দগুলো তোমাদের অনেক অনেক বেশি শিখতে হবে। এখানে শুধুমাত্র আমি কয়েকটা স্যাম্পল আকারে দিচ্ছি, এখানে 15-20টা। এগুলো শিখলে কিন্তু হবে না, শুধু তোমাদের বই থেকে আরো অনেক পড়তে হবে, আরো অনেক পড়তে হবে শুদ্ধ রূপ। তো এই কটা যে কটা আমি দিচ্ছি এগুলো আসলে বারবার আসে এবং খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে এই 15-20টা আমি দিচ্ছি। কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে আরো অনেক বেশি পড়ার জন্য, কারণ যে কোনো একটা শুদ্ধ রূপ আসে। তোমাদের 12টা প্রশ্নের মধ্যে ক বিভাগে একটা প্রশ্ন আসতে পারে যে শুদ্ধ রূপ লিখো। সুতরাং এটা যদি কমন পাইতে চাও তাহলে তোমাদেরকে অনেক বেশি পড়তে হবে। হ্যাঁ, আর এই শুদ্ধ শব্দ শুদ্ধ করার জন্য আসলে কতগুলো গ্রামাটিক্যাল রুলসও আছে। সেই রুলসগুলো যদি তোমরা ফলো করো তাহলে অবশ্য কিছু শব্দ তোমরা সঠিক রূপে লিখতে পারবে। তো এই ছিল ক বিভাগ। আমি আবারও বলছি, ক বিভাগে 10টা কমন পেতে চাইলে মেইন বই থেকে প্রবন্ধ, কবিতা ও গল্প ভালো করে পড়তে হবে। গাইড থেকেও প্রচুর অনুশীলন করতে হবে, ভাষা শিক্ষা অংশেও প্রচুর অনুশীলন করতে হবে। আমি বারবারই বলতেছি, এই সাজেশন তোমাকে 10টা নিশ্চয়তা, 10টা প্রশ্ন কমনের নিশ্চয়তা দিতে পারে না। হ্যাঁ, কারণটাও আমি বলতেছি যে প্রবন্ধ, কবিতা ও গল্প থেকে এক প্রবন্ধ থেকে তোমাকে 50টা প্রশ্ন করা সম্ভব। সুতরাং এগুলো আসলে সাজেশন আকারে দেওয়া সম্ভব নয়। আমি যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো আমি সাজেশন আকারে দিলাম,
আর বাকিগুলো তোমরা অবশ্যই বই থেকে পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে দিচ্ছি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দিচ্ছি একই কথা, যে তোমাদের অবশ্যই কবিতা, প্রবন্ধ এবং গল্পগুলো খুব ভালোভাবে পড়তে হবে। যেমন প্রথম প্রশ্নটা ছিল দিচ্ছি আমি, যে শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল, কেন তুমি ফুটলে শ্বেতা ব্যথার নিরুৎপল, তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে তোমাকে জানতে হবে যে এই কবিতাটা কোন কবিতার অংশবিশেষ, মানে এই দুইটা লাইন কোন কবিতার অংশবিশেষ এবং সেই কবিতার অর্থটা কি বা মিনিংটা কি, তারপর হচ্ছে এটার লেখক কে, তাহলে তুমি ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই কারণে আমি বললাম তোমাদেরকে মেইন বই বা মেইন বই থেকে কবিতা এবং হচ্ছে গল্প, প্রবন্ধগুলো ভালোভাবে পড়তে হবে, নয়তো আসলে তোমাদের পক্ষে এগুলো প্রশ্ন উত্তর করা খুব কঠিন হয়ে যাবে। এখানে সাজেশন দেওয়াটা খুব টাফ, আমি বারবারই বলতেছি। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, কবি কেন একথা বলেছেন। তাহলে এইখানেও কোন কবিতার অংশ, কেন কবিটা বলছে, এগুলো জানতে হলে তোমাকে মেইন কবিতাটা পড়তে হবে এবং তার সারমর্ম বা সারাংশ বা মূল ভাবটা পড়তে হবে। বারবার ফিরে আসে কবিতায় রক্তাপ্লুত শার্ট কোথায় ফিরে আসে, আমাকে হত্যা করে, ওরা হত্যা করে বারবার, কারা কাকে হত্যা করে, এটা বুঝতে হলেও তোমাদেরকে অবশ্যই কবিতা পড়তে হবে। তাহলে আমি কবিতা থেকে মাত্র 4টা প্রশ্ন দিলাম, এগুলো আসলে স্যাম্পল আকারে দিচ্ছি তোমাদেরকে। আমি যেটা বলতেছি, কবিতা মেইন কবিতা পড়তে হবে এবং সেখান থেকে যদি কোনো লাইন দিয়ে দেয় সেটা ব্যাখ্যা করার মতো তোমাদেরকে এক্সপার্টনেস অর্জন করতে হবে। তো যাই হোক, কবিতা থেকে মাত্র 4টা প্রশ্ন দিলাম। তারপর হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ থেকে প্রশ্ন হচ্ছে 5 নম্বরে, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব, ব্যাখ্যা করো। তাহলে এটাও জানতে হবে যে এটা কোন প্রবন্ধের অংশ এবং কেন লেখক এখানে এই কথাটা বলছে। যৌবনে দাও রাষ্ট্রিকা প্রবন্ধ অবলম্বনে দেহের যৌবন ও মনের যৌবনের পার্থক্য নির্দেশ করো, এটা সরাসরি প্রশ্ন, এটা পড়তে পারো। সব ধর্মই সত্য, একথা মানা যায় না, তবে সব ধর্মেই ভিতরেই সত্য আছে, বিষয়টি বিশ্লেষণ করো। এটাও তোমাদেরকে প্রবন্ধটা পড়তে হবে, তাহলে প্রবন্ধটা অনুযায়ী তোমরা এটা উত্তর করতে পারবা। আমি সামান্য সৈনিক, যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তার আদেশ পালন করেছি, ব্যাখ্যা করো। এটাও একই কথা, তোমাদেরকে প্রবন্ধটা পড়তে হবে, তাহলে তোমরা এটা ব্যাখ্যা করতে পারবে। এরকম যে কোনো লাইন উঠাই দিয়ে প্রবন্ধ থেকে আরো অনেক যে কোনো প্রশ্ন আসতে পারে, এই জন্য বললাম প্রবন্ধগুলো ভালোভাবে পড়বে, মূল ভাবটা ভালোভাবে পড়বে এবং চরিত্রগুলো খুব ভালোভাবে মনে রাখবে যে কোন চরিত্রটা কোন কথাটা বলছে, তাহলে এগুলো ব্যাখ্যা করতে পারবে। আর আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো তো অবশ্যই কমন, এগুলো ভালোভাবে পড়বে, তাহলে অন্ততপক্ষে 2-3টা কমন পাবেই ইনশাআল্লাহ, আশা করি। তারপর হচ্ছে নির্বাচিত গল্প। সুরবালা আমার কিনা হইতে পারিত, ব্যাখ্যা করো। তাহলে এটাও কোন কোন গল্পের অংশবিশেষ এবং কেন এটা বলছে, এটা ব্যাখ্যা করতে হবে। আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের স্বাদ পাইয়াছি, ব্যাখ্যা করো। একই কথা। অভাব অনটনে হলেও অন্নপূর্ণা একজন মমতাময়ী নারী, বিষয়টি ব্যাখ্যা করো। এখানেও এটা কোন নির্বাচিত গল্পের এবং কেন এই কথা বলছে, এটাও ব্যাখ্যা করতে বলছে। তাহলে তোমাদেরকে অবশ্যই গল্পগুলো ভালোভাবে পড়তে হবে। খেন্তিকে তার পরিচয় দাও। তো এই ছিল গল্প এবং হচ্ছে থেকে গল্প থেকে আরো কয়েকটা প্রশ্ন আছে। পৃথিবীর আলো আজ পর্যন্ত তার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না, উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। মনন্তরে গহরালি নিঃস্ব হইয়াছিল বাহিরে, এবার হইল অন্তরে, ব্যাখ্যা করো। দাম চড়িল সব জিনিসের, কমিল কেবল জীবনের, ব্যাখ্যা করো। মরে গেলেই তো হয় এখন, কি বলো তোমরা, ব্যাখ্যা করো। এই 16টা প্রশ্ন আমি দিলাম হচ্ছে তোমাদেরকে কবিতা, প্রবন্ধ এবং গল্প থেকে। এগুলো অবশ্যই পড়বে খুব ভালোভাবে। আমি আবারও বলতেছি, এরকম লাইন কিন্তু হাজার হাজার আছে, সুতরাং কোন লাইনটা দিবে এটা বলা যায় না। এই কারণে প্রত্যেকটা গল্পের বা কবিতার বা প্রবন্ধের মূল ভাবটা পড়ার চেষ্টা করবে, তাহলে যে কোনো প্রশ্ন যে কোনো লাইন দিলে অন্ততপক্ষে কিছুটা ব্যাখ্যা করে আসতে পারবে। আর যদি গল্পটার নাম, লেখকের নাম আর চরিত্রটা চিনতে পারো, তাহলে কিছু না কিছু নাম্বার অবশ্যই দিবে, এই কারণে অন্ততপক্ষে পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি দিচ্ছি ভাষা শিক্ষা অংশ থেকে কিছু প্রশ্ন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা প্রশ্ন মিস করবে না, এখানে সবগুলো পড়ার চেষ্টা করবে। আমি আবারও বলছি, এখান থেকে কোনো প্রশ্ন মিস করা যাবে না। 17 নম্বর, গুরুচণ্ডালী দোষ বলতে কি বোঝায়, এ ধরনের রীতি দূষণীয় কেন? বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে বিদেশি শব্দ বানানের 4টি নিয়ম লিখো। বিদেশি শব্দ বানানের 4টি নিয়ম লিখো। নত্যবিধানের যে কোনো 4টি নিয়ম উদাহরণ সহকারে লিখো। কি এবং কি এর পার্থক্য উদাহরণ সহ লিখো। এই 4টা প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়বে, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন থাকবে ইনশাল্লাহ। সেই প্রত্যাশা করি এই 4টা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে পড়ো, তাহলে অবশ্যই একটা প্রশ্ন কমন পাবেই। তারপর হচ্ছে তোমাদের অনুবাদ। এখানে একটা অনুবাদ তোমাদের থাকবে। তো এই অনুবাদটা আসলে
কমন দেওয়াটা সো টাফ, এটা যে কোথা থেকে দিবে এটা কেউ বলতে পারে না। তো অনুবাদ যদি তোমরা দিতে চাও সেক্ষেত্রে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে, প্রচুর পরিমাণে অনুবাদ অনুশীলন করতে হবে, তাহলে তোমরা এগুলো অ্যান্সার করতে পারবে। এগুলো মুখস্থ করে আসলে জীবনে কমন দেওয়া সম্ভব নয়। আর যদি ইংরেজিকে ভয় পাও, অনুবাদকে ভয় পাও, তাহলে আমি মনে বলবো তোমাদেরকে এইখানে অ্যান্সার না করাটাই ভালো। এটা না করে ওই কবিতা অন্যগুলো থেকে দিও। তারপরে আমি এখানে স্যাম্পল কিছু অনুবাদের কিছু লাইন আমি তুলে দিচ্ছি, এগুলো তোমরা গাইড বইয়ে পাবা। আমি শুধু শুরু সব বাক্যটা এবং শেষ কয়েকটা শব্দ দিয়ে দিচ্ছি, তোমরা যাতে গাইড থেকে খুঁজে এগুলো পড়তে পারো। তো এগুলো সবগুলো আমি দেই নাই, কারণ এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, কারণ এখান থেকে যে আসবে এরকম কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি বা 1%ও নাই। সুতরাং এগুলো দেওয়ার অর্থ হলো এটাই যে তোমরা প্র্যাকটিস করতে পারো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারো, যাতে যদি একান্তই বাধ্য হও বা কিছুটা পারো তাহলে এটা যাতে অ্যান্সার করতে পারো। আর যারা খুব ভালো অনুবাদ করতে পারো তারা অবশ্যই এখানে অ্যান্সার করবে, তাহলে অবশ্যই 4তে 4 পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, বাংলা বিষয়ে 100% কমন পাওয়া খুবই কঠিন। তাই মূল বই থেকে কবিতা, প্রবন্ধ, গল্প ভালো করে পড়ার চেষ্টা করবে, বিশেষ করে মূল ভাব বোঝার চেষ্টা করবে। বাংলা বিষয়ে প্রশ্নের বৈচিত্র্য বেশি, তাই সর্বাধিক কমন চাইলে বেশি বেশি পড়তে হবে। এবার আসি আমরা রচনামূলক প্রশ্নে। রচনামূলক প্রশ্নগুলো আমি আলাদা করে দিচ্ছি কবিতা, প্রবন্ধ এবং নির্বাচিত গল্পের এবং ভাষা শিক্ষা অংশের 4টা অংশের প্রশ্নগুলোকে আমি আলাদা আলাদা করে দিচ্ছি, তোমরা যাতে বই থেকে খুঁজে বের করে পড়তে পারো এই কারণে। তো প্রথমে দিচ্ছি কবিতা অংশগুলো। আত্মবিলোপ কবিতা অবলম্বনে কবি মাইকেল মধুসূদন দত্তের মর্মবেদনার স্বরূপ বিশ্লেষণ করো, অথবা আত্মবিলোপ কবিতার সারমর্ম মূল ভাব লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো যেটাই আসুক প্রশ্ন, যদি আত্মবিলোপ কবিতা থেকে মাইকেল মধুসূদন দত্তের এই প্রশ্নটা আসে যে মাইকেল মধুসূদন দত্তের মর্মবেদনার স্বরূপ বিশ্লেষণ করো, তাহলে যে উত্তরটা লিখবে কবিতার মূল ভাব বা সারমর্ম আসলে একই উত্তর লিখবে, যে আমি এখানে লিখে দিচ্ছি একই উত্তর। অর্থাৎ 1 নম্বর প্রশ্নের যে উত্তরটা হবে এই সারমর্ম মূল ভাবের একই উত্তর হবে, যে কোনো ভাবে আসুক না কেন এই উত্তরটাই লিখে দিবে। তারপর হচ্ছে ঐকতান কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের জগৎ ও জীবন ভাবনার স্বরূপ বিশ্লেষণ করো, বা ঐকতান কবিতার সারমর্ম ও মূল ভাব লিখো। এটাও উত্তর একই হবে। অর্থাৎ 2 নম্বর প্রশ্নের যে উত্তর হবে একই উত্তর হবে, ঐকতান কবিতার সারমর্ম বা মূল ভাব লিখো। এই প্রশ্নটা যদি আসে তাহলে তোমরা একই উত্তর লিখবে। প্লিজ পরে বলবা না যে কমন করে নাই, ঠিক আছে? এটা একটু খেয়াল করবা। এবং এই প্রশ্নগুলো গাইড বইয়ে অনেক বিকল্প আকারে দেওয়া আছে, কতটা বিকল্প আকারে প্রশ্নগুলো করতে পারে তোমরা ওখান থেকে দেখে নিবে, তাইলে লিখতে পারবে। আরেকটা আমার কথা হচ্ছে, যদি একান্তই কমন না পড়ে তাহলে এই আত্মবিলোপ কবিতার তুমি অন্য কোনো প্রশ্ন আসলেও যদি এটা পড়ে গেছে যেত এটা লিখে দিয়ে আসবে। অর্থাৎ যেই কবিতার বা যেই গল্পের যেই প্রবন্ধের একটা প্রশ্ন পড়ে গেছে, ওই গল্প বা কবিতা বা প্রবন্ধের যদি যে কোনো প্রশ্ন আসুক না কেন ওইটাই লিখে দিয়ে ওইটা থেকে মিলে জিলে কিছু লিখে দেওয়ার চেষ্টা করবে, কখনোই অ্যান্সার বাকি রেখে আসবে না। তো যাই হোক, এরপরে কবিতা হচ্ছে বনলতা সেন কবিতায় কবি কিভাবে নারী রূপের চিরন্তন সৌন্দর্য তুলে ধরেছেন। আর এই কবিতার যে কোনো প্রশ্নে একই উত্তর লিখবে, অর্থাৎ যে কোনো প্রশ্ন আসুক না কেন বনলতা সেন থেকে তুমি এটার এই উত্তরটাই লিখে দিবে। এই প্রশ্নে যেভাবে পড়বা ঠিক সেইম ভাবে একটু বাসায় করে রেখে দিবে। মোটামুটি বনলতা সেন কবিতার মূল ভাবটাই এই প্রশ্নের উত্তরে আইসা পড়ছে। সুতরাং যে কোনো প্রশ্ন আসলেই তুমি এটার উত্তর লিখে দিবে। রূপক কবিতা কাকে বলে? রূপক কবিতা হিসেবে ডাহুক কবিতার সার্থকতা নিরূপণ করো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে স্টার দেওয়া আছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এগুলো একটু খেয়াল রাখবা কোনগুলো স্টার দেওয়া আছে, এগুলো খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা। তো এটাও একটা স্টার দেওয়া প্রশ্ন। রূপক কবিতা কাকে বলে? রূপক কবিতা হিসেবে ডাহুক কবিতার সার্থকতা নিরূপণ করো। এরপরে আসো প্রবন্ধ থেকে। কবিতা থেকে আমি মাত্র 4টা প্রশ্ন দিছি। তারপর আসো প্রবন্ধ থেকে। বাংলা ভাষা প্রবন্ধের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা রচনার উৎকৃষ্ট রীতি সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা ব্যাখ্যা করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে পড়বে। অথবা বাংলা ভাষা প্রবন্ধের মূল ভাব লেখো, একই কথা। এই 2টা প্রশ্নের উত্তর একই। ওই প্রথম প্রশ্নটা যেটা পড়বা এটাই বাংলা ভাষা প্রবন্ধের মূল ভাব, সুতরাং এটা পড়লে ওই মূল ভাবটাও লিখতে পারবে। 2 তৈল প্রবন্ধের মহিমা মূল ভাব সমাজের চিত্র ব্যাখ্যা করো। অর্থাৎ তৈল প্রবন্ধের যদি মহিমা লিখতে বলে, মূল ভাব লিখতে বলে, বা তৈল প্রবন্ধ অনুসারে সমাজের চিত্র ব্যাখ্যা করো, তাও একই কথা, একই উত্তর লিখবে। এবং এই প্রবন্ধ থেকে যা আসুক এই উত্তরে লিখে দিয়ে আসবে। অর্থাৎ তৈল প্রবন্ধটা থেকে যে কোনো প্রশ্ন আসলে এই একই উত্তর লিখে দিয়ে আসবে, মনে রাখবা।
3 রাজবন্দির জবানবন্দি প্রবন্ধের প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের স্বদেশ প্রেমের যে ছবি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। প্রবন্ধ থেকে 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইংরেজ জাতীয় তার ঔদার্যের প্রতি জীবনের প্রান্তিকে এসে রবীন্দ্রনাথ বিশ্বাসহীন হয়ে পড়েন। সভ্যতার সংকট প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। অর্থাৎ এই লাইনটা সভ্যতার সংকট প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করতে হবে। এগুলো হচ্ছে প্রবন্ধের উত্তর প্রশ্ন বা সভ্যতার সংকট প্রবন্ধ অবলম্বনে ইংরেজ সভ্যতার নেতিবাচক দিকগুলো ব্যাখ্যা করো। এই দুইটা প্রশ্নের উত্তর একই হবে। 4 নম্বর প্রশ্নে যেটা পড়বে অথবা প্রশ্ন যদি আসে একই উত্তর লিখবে। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর হচ্ছে সংস্কৃতি কথা প্রবন্ধ অবলম্বনে সংস্কৃতির বৈশিষ্ট্য নির্ণয় প্রসঙ্গে সংস্কৃতির সাথে ধর্ম প্রগতি ও সভ্যতার সম্পর্ক স্থাপন করো। এই 5টা হচ্ছে প্রবন্ধের সাজেশন। এখানে এই দুইটা কিন্তু স্টার দেওয়া আছে, গুরুত্বপূর্ণ গুলো স্টার দেওয়া আছে, সুতরাং এগুলো পড়তেই হবে। এগুলো খুব ভালোভাবে পড়বে এবং আশা করি এখান থেকে তোমরা যে দুইটা প্রশ্ন আসবে দুইটার থেকে দুইটাই কমন পাবে অথবা একটা হলেও কমন পাবে ইনশাল্লাহ, সেই প্রত্যাশা করি। দুইটাই পাবে ইনশাল্লাহ। বড় প্রশ্ন আমি যে সাজেশন দিচ্ছি এখান থেকে আশা করি কমন পাবে, 5টাই কমন পাবে, কিন্তু অতি সংক্ষিপ্ত এবং খ বিভাগ কমন পাওয়াটা সো টাফ। এবার আসুন নির্বাচিত গল্পে। নির্বাচিত গল্পে প্রেমের গল্প হিসেবে এক রাত্রির গল্পটির সার্থকতা আলোচনা করো বা বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলে দেয় ব্যাখ্যা করো। একই উত্তর বা এক রাত্রি গল্প একটি অপরিণত প্রেমের উপাখ্যান ব্যাখ্যা করো। যেভাবে আসুক একই উত্তর লিখবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর কেবলা গল্প অবলম্বনে পীর সাহেবের চরিত্র বিশ্লেষণ করো বা ছোট গল্প কাকে বলে ছোট গল্প হিসেবে হুজুর কেবলা গল্পের সার্থকতা বিচার করো। এই হুজুর কেবলা গল্পের যে পীর সাহেবের চরিত্র বিশ্লেষণ একই জিনিস হচ্ছে এই ছোট গল্পের সার্থকতা। শুধুমাত্র এই প্রশ্নের বাড়তি লিখতে হবে ছোট গল্প কাকে বলে, এই উত্তরটা। আর 2টা প্রশ্নের উত্তর একই লিখবে। 3 নম্বর প্রশ্ন আবুল মনসুর তার হুজুর কেবলা গল্পে সমাজের যে চিত্র এঁকেছেন তা বিশ্লেষণ করো। এটাও কিন্তু হুজুর কেবলা গল্পেরই প্রশ্ন। এই 2টা প্রশ্ন আমি দিছি একই গল্প থেকে, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার দেওয়া আছে। তারপর হচ্ছে নয়নচারা গল্পের নগর জীবনের স্বার্থান্ଧ বিকৃত রূপ সম্পর্কে আমুর মনে যে ধারণা জন্মেছে সে বিষয়ে তোমার মতামত দাও বা নয়নচারা গল্প অবলম্বনে আমুর চরিত্র বিশ্লেষণ করো। এই 2টা প্রশ্নের একই উত্তর লিখবে। অর্থাৎ এই প্রথমটা 4 নম্বর প্রশ্নটার যে উত্তর লিখবে আমুর চরিত্র বিশ্লেষণ চাইলে একই উত্তর লিখে দিয়ে আসবে। 2টা একই উত্তর হবে। 5 পথ জানা নাই গল্প অবলম্বনে নগর জীবনের চিত্র বিশ্লেষণ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই 5টা ছিল হচ্ছে নির্বাচিত গল্পের প্রশ্ন। এই 5টা প্রশ্ন যদি তোমরা খুব ভালোভাবে পড়ো তাহলে আশা করি এখান থেকে 2টা প্রশ্ন কমন পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আসো ভাষা শিক্ষা অংশে। ভাষা শিক্ষা অংশ থেকে 2টা প্রশ্ন থাকে। তো এখানে 1 নম্বর প্রশ্ন দিচ্ছি আমি যে সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র লিখো। যে কোনো একটা চাকরির আবেদন এমন হতে পারে যে ব্যাংকের চাকরির জন্য আসতে পারে বা সহকারী শিক্ষক অথবা কোনো একটা কোম্পানিতে ম্যানেজার পদে আবেদনপত্র, অর্থাৎ চাকরিতে নিয়োগের জন্য আবেদনপত্র লেখার যে পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করে একটা আবেদনপত্র লেখা শিখবে, সেটা যেখানে হোক এটা যাতে লিখতে পারো। তারপরে এটা আসতে পারে অথবা আরেকটা সিস্টেমে আসতে পারে যে তোমাদেরকে চিঠি আসতে পারে। তো সেই চিঠিগুলো কিরকম যে নববর্ষ উদযাপন বা বোনের বিয়েতে আমন্ত্রণ ইত্যাদি বিষয়ে বা অন্য কোনো বিষয় ব্যাখ্যা করে ছোট ভাই বা বন্ধুকে পত্র লেখা। অর্থাৎ আমন্ত্রণ হলে বন্ধু হবে, আর উদযাপনের বিষয়ে কোনো বিষয় তোমার ছোট ভাইকে অবহিত করতে হলে ছোট ভাইকেও পত্র লেখার জন্য আসতে পারে। অর্থাৎ পত্র লেখার যে সিস্টেমটা এটা শিখবে, তাহলে আশা করি এগুলো পারবে। এগুলো খুবই কঠিন কিছু না এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার পত্র লেখাটা আসতে পারে, সুতরাং পত্র লেখায় আসলে এখান থেকে যাতে একটা কমন পাও তোমরা, সেই জন্য এগুলো খুব ভালোভাবে পড়বে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে উদাহরণ সহ ইকার ও উকার ব্যবহারের 5টি করে নিয়ম লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও আসতে পারে। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে প্রমিত বাংলা বানানের 10টি নিয়ম উদাহরণ সহকারে লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাধারণত এই 1 এবং 2 যে কোনো একটা থেকে যে কোনো একটা আসবে, আর এখানে 3 এবং 4 থেকে একটা আসবে। তাই আমি বলবো তোমরা যদি এই 4টা প্রশ্ন খুব ভালোভাবে পড়ো তাহলে অবশ্যই তোমরা 2টা প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবা। সুতরাং বড় প্রশ্ন নিয়ে টেনশন বেশি করা লাগবে না। ক এবং খ বিভাগ নিয়ে সবচেয়ে বেশি টেনশন, এটা হচ্ছে বিষয়। এছাড়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আরেকটা টিপস আমি দিচ্ছি, একটা বুদ্ধি আমি দিচ্ছি, বিশেষ করে যারা শুধু পাশ করতে চাও বা পড়ার সময় নেই, যারা চাকরিজীবী গৃহিণী,
মানে পড়ার সময় পাও নাই, একেবারে পরীক্ষার 1-2 দিন আগে পড়বে, তারা শুধু পাস করতে চায়, তারা এতগুলো প্রশ্ন দেখলেও আসলে অনেক ভয় পেয়ে যায়, তারা পড়তে পারে না বা পড়তে চায় না, তখন আমাকে মেসেজ করে যে স্যার আরো শর্ট করে দেন, আরো শর্ট করে দেন। তোমাদের জন্য আমি বলবো যে তোমরা একটা কাজ করতে পারো, যে তোমরা কবিতা, প্রবন্ধ, গল্প এই 3টা থেকে আমি আলাদা করে দিচ্ছি। কবিতাতে 4টা প্রশ্ন দিচ্ছি, প্রবন্ধে 5টা দিচ্ছি, গল্প থেকে 5টা প্রশ্ন দিচ্ছি। এখান থেকে তোমরা যে কোনো একটা অংশ বাদে দিতে পারো। অর্থাৎ তোমাদের কাছে যদি কঠিন মনে হয় তাহলে কবিতার প্রশ্নগুলো পড়ার দরকার নাই, অথবা প্রবন্ধ বা গল্পের যে কোনো একটার বাদ দিয়ে বাকি 2টা পড়তে পারো। কেন 2টা পড়বে? এই 2টা যদি পড়ো, 2টা থেকে কমপক্ষে 3টা প্রশ্ন আশা করি তোমরা কমন পাবে, বা 2টা প্রশ্ন কমন পাবে। আর তোমরা অবশ্যই ভাষা শিক্ষা অংশটা যদি পড়ো, ভাষা শিক্ষা 4টা প্রশ্ন দিচ্ছি, এখানে যদি পড়ো তাহলে এখানে 2টা প্রশ্ন কমন পাবে। 2টা না পাইলে যদি একটাও কমন পাও, তাহলে ওখানেও যদি 2টা কমন পাও, তাও 3টা প্রশ্ন তোমাদের কমন হবে, 5 নাম্বার এসে যাবে, যারা শুধু পাস করার চিন্তা করে। আর কবিতা, প্রবন্ধ, গল্প থেকে একটা বড় প্রশ্ন বাদ দিতে পারবে, তবে ভাষা শিক্ষা অংশ অবশ্যই পড়বে। আমি বারবার বলতেছি, ভাষা শিক্ষার অংশটা অবশ্যই পড়বে। তো এইভাবে যদি পড়ো, বড় প্রশ্ন একটু কমায় পড়ো, তাহলে তোমাদের 2-3 দিনের মধ্যে প্রিপারেশন হয়ে যাবে, এবং আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এবং সবাইকে আমি বলবো যে কোনো প্রশ্ন যদি বাদ না থাকে অবশ্যই লিখে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই হচ্ছে আমার বাংলা সাজেশন। তোমরা যদি রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও পৌরনীতি বিষয়ের সাজেশন নিতে চাও, তাহলে স্ক্রিনে যে এই ভিডিওতে বারবার আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। সামান্য শুভেচ্ছা ফির বিনিময়ে PDF কপিটা আমার কাছ থেকে তোমরা সংগ্রহ করতে পারো।